আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে মূলত আমরা বর্ণালী সম্পর্কিত সকল বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো আমাদের বোর্ড প্রশ্নে দেওয়া ছিল সেগুলো প্রত্যেকটাই সলভ করব এবং সলভ করার আগে আমাদের বর্ণালী সম্পর্কিত যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি বর্ণালী কি। বর্ণালী হলো বিভিন্ন বর্ণের আলোর সমাবেশ। তো বর্ণালী কিভাবে সৃষ্টি হয়? আমরা বোর পরমাণু মডেল অনুসারে জানি যে একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, আবার উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে আসতে পারে। সো ইলেকট্রন নিম্ন থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় এবং উচ্চ থেকে যদি নিম্ন শক্তি স্তরে যায় তখন একটা রেখার সৃষ্টি হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ছোট একটা রেখা, এই রেখাটাকেই আমরা কি বলি? বর্ণালী বলি। প্রকৃতপক্ষে বর্ণালী হলো বিভিন্ন বর্ণের আলোর সমাবেশ। তো আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব হাইড্রোজেন বর্ণালী নিয়ে। হাইড্রোজেন বর্ণালী জিনিসটা কি? হাইড্রোজেন গ্যাসের মধ্যে যখন আমরা নিম্ন চাপে বিদ্যুৎ খনন করব তখন গোলাপি রঙের একটি দ্যুতির সৃষ্টি হবে। এই দ্যুতিকে যদি আমরা স্পেকট্রোস্কোপে পর্যবেক্ষণ করি তাহলে কতগুলো রঙিন রেখার সিরিজ দেখা যায়। এই রঙিন রেখার সিরিজগুলোকে আমরা কি বলি? বর্ণালী বলি। তো আমরা যদি এর উদাহরণ দেখতে চাই, আমি দেখাচ্ছি অলরেডি। এই যে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা গ্যাস টিউব। এটার ভিতরে আমাদের কি হাইড্রোজেন গ্যাসটা আছে এবং এটা হচ্ছে স্পেকট্রোস্কোপ। এটা কি? বর্ণালী মাপার একটি যন্ত্র। এটা হচ্ছে আমাদের প্রিজমও হতে পারে এবং সেটার জন্য আমাদের কিসের প্রয়োজন? লাল হোয়াইট বর্ণের একটা ফিল্টার পেপার প্রয়োজন। কেন? কারণ এই ফিল্টার পেপারের সাথে খুব সহজে আলোটা কি করতে পারে? পাস করতে পারে। সো এইভাবে যদি আমরা বিদ্যুৎ খনন করি হাইড্রোজেন গ্যাসের মধ্যে নিম্ন চাপে, তাহলে এইখানে যে একটা গোলাপি রঙের দ্যুতি সৃষ্টি হচ্ছে, দ্যুতি মানে কি? আলোর সৃষ্টি হচ্ছে। এটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে এই যে রেখার সিরিজগুলো যে দেখা যাচ্ছে এগুলাই কি মূলত আমাদের বর্ণালী। সো আমরা যদি খুব সহজেই যে কিভাবে বর্ণালী পরীক্ষা করা যায় বা বাস্তব ক্ষেত্রে দেখা যায় সেটা যদি জানতে চাই, আমরা একটা উদাহরণের সাহায্য নিই। আমি একটা ভিডিও সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের একটা প্রিজম। প্রিজমের ভিতর দিয়ে আলো যাচ্ছে এবং এটা যদি আমরা বাসায় পরীক্ষা করতে চাই তাহলে আমরা কিভাবে পরীক্ষা করব? একটা প্রিজম নিয়েছি, এখানে একটা হোয়াইট পেপার, সূর্যের আলো আসছে। এই সূর্যের আলোটা যখন এটার ভিতর দিয়ে পাস করবে, এই যে বিভিন্ন বর্ণগুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলোকে আমরা মূলত কি বলি? বর্ণালী বলি। ওকে, সো এই বর্ণালী নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং গুড প্রশ্ন যতগুলো আছে আমরা সেই সবগুলো গুড প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। সমাধান করার চেষ্টা যদি করি সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে mu equal to r of h into z square into 1 divided n1 square minus 1 divided n2। এই r of z দ্বারা কি বোঝায়? রেডবার্গের ধ্রুবক বোঝায়, যেটার মান হচ্ছে আমাদের কি? ফিক্সড। এটার মান কত? 109678 সেন্টিমিটার ইনভার্স 1। আর z দ্বারা কি বোঝায়? পারমাণবিক সংখ্যাকে বোঝায়। আচ্ছা, এই n1 দ্বারা কি বোঝায়? n1 দ্বারা বোঝায় যে ইলেকট্রনটা একটা উচ্চ শক্তি স্তর থেকে যে শক্তি স্তরে ফিরে আসবে সেটাই হচ্ছে কি? কক্ষপথ সংখ্যা। সেটাকে কি বলে? n1 বলে। তার মানে যে শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসবে, ইলেকট্রন ফিরে আসে। আর n2 মানে কি? যে শক্তি স্তর থেকে ফিরে আসে, শক্তি স্তর থেকে আর এই নিউ এর পরিবর্তে কি লেখা যায়? 1 ডিভাইডেড ল্যামডা লেখা যায়। নিউ বলতে কি বোঝায়? আমাদের কম্পাঙ্ককে বোঝায়। আর 1 ডিভাইডেড ল্যামডা, ল্যামডাকে কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝায়। আচ্ছা, এবার আমাদের হাতে কোশ্চেন একটা আসবে যে এইখানে কেন এতগুলো শক্তি স্তর সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের মনে রাখা প্রয়োজন যে আমাদের হাইড্রোজেন গ্যাসের মধ্যে তো আমরা নিম্নচাপে বিদ্যুৎ খনন করি, তাই না? সো তখন কি হয়? আমাদের উচ্চ একটা চাপের সৃষ্টি হয়। সেই চাপের ফলে হাইড্রোজেন একটা পরমাণু, আমরা জানি হাইড্রোজেন কি হিসাবে থাকে? অণু হিসাবে থাকে, H2। এই H2 থেকে হাইড্রোজেন একটা পরমাণুতে পরিণত হয়। এখন এই হাইড্রোজেন পরমাণু কি করে? বিভিন্ন শক্তি স্তর থেকে কি করে? সে শক্তিগুলা শোষণ করে। শোষণ করে সে কি করে? উত্তেজিত হয় এবং উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এবং সে যে পরিমাণ শক্তি নিয়েছে সেই পরিমাণ শক্তি যদি আমরা শোষণ করি তাহলে সে উচ্চ শক্তি স্তর থেকে আবার কি করে? নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। তাহলে সে নিম্ন কোন শক্তি স্তরে ফিরে আসতে পারে সেটা যদি আমরা একটা एग्जांपलेর সাহায্য নিতে চাই,
সেটা আমরা এইভাবে একটা রেখার সাহায্যে দেখাতে পারি। কতগুলা রেখা আঁকি আমি, 6 7। ওকে, এটার নাম দিলাম আমি 1, এটার নাম দিলাম 2, এটার নাম 3, এটার নাম 4 5 6, এটার নাম দিলাম 7। একটা ইলেকট্রন অনেক উচ্চ শক্তি স্তরে যেতে পারে, এই শক্তিটা শোষণ করে। ধরি আমরা 7 নম্বরে গেল, 7 নম্বর থেকে যদি কখনো 1 নম্বরেও ফিরে আসতে পারে, 6 থেকেও 1-এ ফিরে আসতে পারে, 5 থেকেও 1-এ ফিরে আসতে পারে, 4 থেকেও 1 নম্বরে ফিরে আসতে পারে, 3 থেকেও আসতে পারে, 2 থেকেও আসতে পারে। এবার যে কোনো শক্তি স্তর থেকে যদি ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে ফিরে আসে, তখন তাকে আমরা কি বলি? বামার সিরিজ, লাইম্যান সিরিজ বলি। সো ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে ফিরে আসে মানে সেটা কোন সিরিজ? লাইম্যান সিরিজ। ইলেকট্রন যদি কখনো দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে, তখন তাকে আমরা কি বলি? বামার সিরিজ বলি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কোথায় থেকে আসতে পারে? 7 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, বা যে কোনো থেকে আসতে পারে, তখন তাকে আমরা কি বলি? বামার সিরিজ বলি। এটা আবার আমাদের তৃতীয় শক্তি স্তরেও ফিরে আসতে পারে। যদি কখনো বিভিন্ন শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ফিরে আসে, তখন তাকে আমরা কি বলি? প্যাশন সিরিজ বলি। এটা যদি আবার কখনো এটা কোন শক্তি স্তর? চতুর্থ শক্তি স্তরে ফিরে আসে, তখন তাকে আমরা কি বলি? ব্র্যাকেট সিরিজ বলি। আবার এটা কোন শক্তি স্তরে ফিরে আসতে পারে? এর আগের শক্তি স্তরেও ফিরে আসতে পারে, যেমন পঞ্চম শক্তি স্তরেও ফিরে আসতে পারে। সো যদি কখনো আমাদের পঞ্চম শক্তি স্তরে ফিরে আসে, তখন তাকে আমরা কি বলি? ফার্ন সিরিজ বলি। আবার এটা যদি কখনো ষষ্ঠ শক্তি স্তরে ফিরে আসে, তখন তাকে আমরা কি বলি? হামফ্রিস বলি। যদিও এটা নতুন, রিসেন্টলি ইনভেনশন হয়েছে। সো এই জিনিসগুলো আমাদের অনেক বার আসবে, যে লাইম্যান সিরিজ কি, বামার সিরিজ কি, ব্র্যাকেট সিরিজ কি, ফার্ন সিরিজ কি, হামফ্রিস সিরিজ কি। সেক্ষেত্রে আমাদের অ্যানসার হচ্ছে ইলেকট্রনটা যদি উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফিরে আসে, তখন তাকে আমরা কি বলবো? লাইম্যান। দ্বিতীয়তে ফিরে আসলে বামার, তৃতীয়তে আসলে প্যাশন, চতুর্থতে আসলে তখন আমরা তাকে ব্র্যাকেট বলি, পঞ্চমে আসলে ফার্ন বলি, ষষ্ঠতে আসলে তখন হামফ্রিস বলি। এবং এক্ষেত্রে আমাদের একটা ছক দেখার প্রয়োজন, সেটা কি? এই যে লাইম্যান সিরিজ, 1 মানে লাইম্যান, 2 মানে এই যে আমি লিখে রেখেছি। এবং এক্ষেত্রে লাইম্যান সিরিজে ইলেকট্রনটা কোথায় থেকে আসতে পারে? 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে। আমি দেখাইছি। এবার লাইম্যান সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য কত, বা কত তরঙ্গের মধ্যে থাকলে আমরা এটা বুঝবো লাইম্যান সিরিজ? সেটা হচ্ছে 92 থেকে 120। আর যদি কখনো দৃশ্যমান, বামার সিরিজ কি? আচ্ছা, আরেকটা জিনিস, লাইম্যান সিরিজ মানে কি? ইউভি রে। আর বামার সিরিজ কি? দৃশ্যমান। দৃশ্যমানের মধ্যে ভিতরে কি কি আসতে পারে? বেনিয়া, সহকলা, মানে রং ধনু 7টা রং। এটা তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 650। প্যাশন সিরিজ, এটাকে কি বলে? অবলোহিত বা আইআর বলে। এটা তরঙ্গ দৈর্ঘ্য কত? 950 থেকে 1875। ব্র্যাকেট সিরিজ, এটা তরঙ্গ দৈর্ঘ্য 1945 থেকে 4050। আর এটা হচ্ছে ফার্ন সিরিজ, যেটা তরঙ্গ দৈর্ঘ্য 3780 থেকে 7500। আমাদের হামফ্রিস এখনো রিসেন্টলি ইনভেনশন হয়েছে, এজন্য বই ইনক্লুড করা হয়নি। সো আমরা হামফ্রিজের তাতে আপাতত আসবো না। সো এই ছিল আমাদের বর্ণালী সম্পর্কিত বেসিক একটা কনসেপ্ট। সো আমরা এখন বোর্ড কোশ্চেনে চলে যাব। সো বোর্ড কোশ্চেন সলভ করার আগে প্রথমে চলে যাব ঢাকা বোর্ড 2025 সালের একটি কোশ্চেন। সেক্ষেত্রে আমাদের 25 সালের কোশ্চেনটাতে আমাদের কি দেওয়া আছে? E1 ও E2 উভয় ইলেকট্রনের ধাবান্তরে প্রাপ্ত রশ্মির টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে কিনা। তাহলে টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে কিনা সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি বের করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে হবে। ল্যামডা বের করে দেখতে হবে যে টাকা বের করার জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য প্রয়োজন বা যতটুকু লাগে ওই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে কিনা। যদি এর মধ্যে পড়ে, তাহলে বের শনাক্তকরণ করা যাবে, নয় করা যাবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের E1 আর E2 উভয়ের কি বের করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে লিখি E1 এর ক্ষেত্রে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমরা কোন সূত্র ইউজ করব? mu = RH z² 1/n1² - 1/n2, তার উপরে স্কয়ার দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে? E1 কোথায় আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে দূরবর্তী যে কক্ষপথগুলো আছে এগুলোকে শক্তি স্তর বলে। এটাকে 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর, 4 নম্বর শক্তি স্তর। তাহলে E1 এর ক্ষেত্রে সে কোথায় আছে? 4 নম্বর শক্তি স্তরে। সে কোথায় আসছে? 1 2 নম্বর শক্তি স্তরে আসছে। ঠিক আছে, আমরা N1 এর পরিচয় কি জানি? যে N1 মানে কি? যেখানে ইলেকট্রন প্রবেশ করে বা ইলেকট্রন স্থানান্তরিত হয়। আর N2 মানে কি? যে শক্তি স্তর থেকে আসে।
তাহলে এ থেকে আমরা কি বুঝতেছি যে এখানে ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে আসছে, এটার ক্ষেত্রে ইলেকট্রন E2 কোথায় থেকে আসে 4 নম্বরে, তার মানে এখানে N2 এর মান কত 4, আর N1 মানে কি যেখানে ইলেকট্রন স্থানান্তরিত হয় E2 থেকে E1 থেকে কোথায় আসে, এই যে এখানে B তে আসে, B মানে কি N এর মান 2। সো আমরা জানি RH এর মান মুখস্থ কত 10967 এটা কি সেন্টিমিটার ইনভার্স 1 এককে, অথবা আমরা যদি এটা ইউজ করতে না চাই মিটার এককে ইউজ করতে চাই তাহলে কত আসবে 1.0967 ইনটু আমাদের মান হচ্ছে 10⁻7 মিটার ইনভার্স 1। আমরা চাইলে এই এককে ইউজ করতে পারি। আচ্ছা এটা কোন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, তাহলে এখানে Z এর মান কত 1। তো আমরা মানগুলো লিখে ফেলি, লিখে দেখি আমাদের মান কত আসছে। সো আমাদের প্রথমে কি করতে হবে, নিউমের পরিবর্তে লেখা যায় 1/λ, আর এই পাশে RH Z2 1/n1² -1/n2 তারপর স্কয়ার দিয়ে দিলাম। RH এর মান কত 1.0967 ইনটু Z এর মান 1 স্কয়ার করলেও যা না করলেও তা, 1/n1 এর মান কত 4 2 এই যে 2 স্কয়ার মাইনাস n এর মান কত 4 তারপর স্কয়ার দিয়ে দিলাম। ফাইনালি আমি যদি করি আমাদের মান কত আসছে 1/λ। আমি তো দেখি মান কত আসে, সেক্ষেত্রে কি করতে হবে 1/4 মাইনাস 1/16, যে মানটা আসে তার সাথে যদি গুণ করি 1.09678 ইনটু 10⁻7, তাহলে আমাদের নরমাল মোডে আছে, এটাকে সায়েন্স মোডে নিয়ে যাই 2.056 ইনটু 10⁻6, তাহলে মান কত আসে 2.056 ইনটু 10⁻6, এটা কি মিটার ইনভার্স 1। এবার যেহেতু ল্যামডার মান বের করব তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে 1/2.056 ইনটু 10⁻6 কে যদি ভাগ করি আমাদের মান কত আসে 1/2.056 ইনটু 10⁻6, আমাদের মান আসে 4.86 ইনটু ইনভার্স 10, 4.86 ইনটু 10⁻7 মিটার ইনভার্স 1। এবার মিটার এককে তো আমরা জানি না তরঙ্গদৈর্ঘ্য কত, তরঙ্গদৈর্ঘ্য মাপা হয় সাধারণত ন্যানোমিটার এককে। সো এটাকে যদি ন্যানোমিটারে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে 10⁻9 দিয়ে গুণ করতে হবে। তাহলে কারণ কি জানি আমরা 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻9 মিটার। সেই ক্ষেত্রে আমাদের মান আসে, যদি আমি নরমাল মোডে নিয়ে যাই 486.38 ন্যানোমিটার, 486.38 ন্যানোমিটার আমাদের তরঙ্গদৈর্ঘ্য E1 এর। এবার আমরা কাটটা বের করব, E2 টা বের করব। সো E2 টা যদি আমরা বের করতে চাই সেম ভাবে E2 এর ক্ষেত্রে সেম সূত্র আমাদের mu equal to RH Z2 1/n1² -1/n2 তারপরে স্কয়ার। এবার দেখি E2 এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, E2 কোথায় আছে 3 নাম্বার শক্তি স্তরে, তাহলে যেখানে আছে ওটাকে কি দ্বারা প্রশ্ন হয় N2 দ্বারা, তৃতীয়তে আছে N1 লিখতে হবে। N1 মানে কি যেখানে গেছে, কোথায় গেছে, এই জায়গাতে গেছে, এ মানে কি 1 নাম্বার শক্তি স্তর। তাহলে E1 এর মান কত 1, আর বাকি মানগুলো তো আমাদের জানা। আমি যদি বসাই দেই RH এর মান কত 1.09678 ইনটু 1 স্কয়ার, হাইড্রোজেন পরমাণুর জন্য 1/n1 এর মান কত 1 স্কয়ার মাইনাস এটার মান কত 3 তারপর স্কয়ার যদি করে দেই আমাদের ফাইনালি মান কত আসবে আমরা একটু দেখি। আমি একবারে করে দেই, ল্যামডা ইকুয়াল টু যদি এটা সেম ভাবে ন্যানোমিটার এককে করি সেক্ষেত্রে আমাদের মান আসলে হচ্ছে, এই যে আমি आंसरটা বের করছি, সেক্ষেত্রে মান আসে হচ্ছে দ্বিতীয়টা 102.57 ন্যানোমিটার। E2 এর মান 102.57 ন্যানোমিটার। এবার আমাকে বের করতে হবে যে কোনটা আসলে আমাদের কি টাকা শনাক্তকরণ করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তাহলে আমরা জানি টাকা শনাক্তকরণ করার কাজে কোন রশ্মি ব্যবহার করা হয়, ইউভি রশ্মি ব্যবহার করা হয়। এবার ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত সেটা আমাদের জানতে হবে। ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত আমাদের 10 থেকে 380 ন্যানোমিটার, এটা কি আমাদের মুখস্থ মান। সো 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে কি E1 পড়ছে না, 486.38 ন্যানোমিটার। তার মানে এটা দ্বারা জাল টাকা শনাক্তকরণ করা যাবে না, করা যাবে না। তাহলে কোনটার মধ্যে পড়ে, এই যে এটা ইউভির মধ্যে পড়ে না, কারণ ইউভি কত বললাম 10 থেকে 380
ন্যানোমিটারের মধ্যে পড়ে। তাহলে এটা যেহেতু 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে পড়ে, তার মানে কি এটা দ্বারা জাল টাকা শনাক্তকরণ করা যাবে। তাহলে কোনটা দ্বারা আমরা জাল টাকা শনাক্তকরণ করতে পারতেছি? E2 দ্বারা। সো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2025 সালের একটি কোশ্চেনের অ্যানসার। এবার আমরা দেখব রাজশাহী বোর্ড 2025 সালের একটি কোশ্চেন। সো এখানে আমাদের দেওয়া আছে কি, ঘ নাম্বার, কোন ধাপান্তরের জন্য বিকৃত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? আমরা জানি চিকিৎসা ক্ষেত্রে কোন রশ্মিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আইআর। এবার আমরা দেখব এখান থেকে তরঙ্গদৈর্ঘ্য বের করে দেখব যে এটা আইআর রশ্মির মধ্যে পড়ে কিনা। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? দেখা যাচ্ছে শক্তি স্তর কয়টা? 4টা, এ বি সি ডি। এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। একবার হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর থেকে ইলেকট্রন এ তে আসছে, আরেকবার কি করছে 4 নাম্বার থেকে বি তে আসছে, আরেকবার হচ্ছে 4 নাম্বার থেকে সি তে আসছে। সো এটার জন্য আমাদের কি করতে হবে? প্রত্যেকটা ধাপান্তরের সময় কি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য বের হচ্ছে সেটা আমরা বের করব। সো রাজশাহী 2025 आंसर যদি করতে চাই তাহলে প্রথমে আমাদের কোন সূত্রের সাহায্যে आंसर করতে হবে? এই সূত্র। তাহলে আমরা কি করব? ডি থেকে এ তে যখন বের হয় সেটার ক্ষেত্রে, তাহলে ডি থেকে এর ক্ষেত্রে, তাহলে ডি থেকে এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, ইলেকট্রন কোথায় ছিল? N2 তে। N2 মানে কি? ডি তে ছিল। ডি মানে কত? 4 নাম্বার শক্তি স্তর। আসছে কোথায়? এ তে। এ মানে কয় নাম্বার শক্তি স্তর? 1 নাম্বার। এটা একটা প্রসেসে বের করব। আবার কোথায় থেকে কোথায় আসছে? ডি থেকে কোথায় আসছে? বি তে। ওকে, আগে লিখে নেই। ডি থেকে বির ক্ষেত্রে, ডি থেকে বির ক্ষেত্রে N2 এর মান কত? 4। আর বি মানে কত? কোথায় আসছে? বি তে। তার মানে N1 এর মান কত? 2। এটা আমরা বের করব। আবার কোথায় থেকে আসছে? ডি থেকে সি তে আসছে। তাহলে ডি থেকে সি এর ক্ষেত্রে, তাহলে ডি থেকে সি এর ক্ষেত্রে আমাদের N2 এর মান কত? 4। আসছে কোথায়? সি তে। সি তে মানে কত? এটার মান 3। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি বের করব? তরঙ্গ দৈর্ঘ্য বের করব। সো তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমরা কোন সূত্র ইউজ করব? এই সূত্র, mu = RH z² 1 divided n1 square minus 1 divided n2 তার উপরে স্কয়ার। যদি আমরা বের করি 1 divided lambda = RH এর মান কত? 1.09678 into 10 to the power 7 মিটার এককে। এটার মান কত? 1 স্কয়ার মাইনাস এটার মান কত? 4 তার উপরে স্কয়ার। ডাইরেক্ট যদি আমি করি ন্যানোমিটার এককে, সরাসরি ক্যালকুলেশন করব, যেহেতু এর আগের অঙ্কতে কিভাবে ক্যালকুলেশন করতে হয় দেখিয়ে দিয়েছি। আমি একটু অপেক্ষা করছি ক্যালকুলেশনের জন্য, আমি লিখে বসাই দিব। এটার ক্ষেত্রে আমাদের কত আসে? সেম ভাবে mu = RH z² 1 divided n1 square minus 1 divided n2 square 1 divided lambda। ফাইনালি আমরা কার মান বের করব? ল্যামডার মান বের করব। সো RH এর মান কত? 1.09678 into 10 to the power 7 into 1 square into 1 divided n1 এর মান কত? 2 তার উপরে স্কয়ার মাইনাস 1 divided n2 এর মান কত? 4 তার উপরে স্কয়ার দিয়ে দিলাম। লাস্টে এখানে আমাদের মান কত আসবে আমরা সেটা লিখব। এটার ক্ষেত্রেও সেম, mu = RH z² 1 divided n1 square minus 1 divided n2 square lambda RH z² 1 divided n1 square minus 1 divided n2 square। সো ফাইনালি ল্যামডার মান যখন বের করব, আগে মানগুলো বসাই। RH এর মান কত? 1.09678 into 10 to the power 7 into 1 তার উপর স্কয়ার করে দিলাম। 1 divided n1 মান কত? 3 স্কয়ার মাইনাস 1 divided n2 মান কত? 4 তার উপর স্কয়ার। সো ফাইনালি যদি আমি এর ক্ষেত্রে ল্যামডার মান বের করতে চাই, এটাকে আমি কি দিলাম? a, এটাকে কি দিয়ে দিলাম? b, এটাকে ল্যামডা অফ c দিলাম। দেখি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত আসে। আমি যদি ক্যালকুলেটরটা করতে চাই, অনেক সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে ক্লাসটার ডিউরেশনটা অনেক বড় হবে। সো এই জন্য হচ্ছে আমি অ্যানসারটা এখান থেকে দেখে বসিয়ে দিচ্ছি, জাস্ট আমি ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটা কোথা থেকে আসছে? প্রথম ক্ষেত্রে 97.25 ন্যানোমিটার। ওকে,
97.25 ন্যানোমিটার। ল্যামডা অফ বি এর ক্ষেত্রে কত আসছে? আচ্ছা, তাহলে এটা কার অন্তর্গত? এটা ইউভির অন্তর্গত, ইউভির মধ্যে পড়ে, কারণ ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত আমরা একটু আগে দেখেছি 10 থেকে 380 ন্যানোমিটার, যেহেতু তার মানে এটা কার মধ্যে পড়ে? ইউভির মধ্যে পড়ে। ওকে, তারপর এবার পরেরটার ক্ষেত্রে কত আসে? যখন 2-4, হ্যাঁ 2-4, এটার আসে হচ্ছে 486.87 ন্যানোমিটার, 486.27 ন্যানোমিটার। ওকে, তাহলে এটা কোন রশ্মির মধ্যে পড়ে? এটা দৃশ্যমানের মধ্যে পড়ে। দৃশ্যমান, কারণ আমরা জানি দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 700 এর মধ্যে, 380 থেকে 700 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে যেহেতু আছে, তার মানে এটা কি দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। মার্ক করে দিলাম। এবার সি নাম্বার যদি আমরা দেখি পরেরটা, ল্যামডা অফ সি কত আসে? 1876.6 ন্যানোমিটার। সো এইটা আসলে কার মধ্যে পড়ে? এটা খুব সম্ভবত আইআর এর মধ্যে পড়ে। হ্যাঁ, এটা আইআর রশ্মির মধ্যে পড়ে। ওকে, সো এটা কার? কোনটা? আইআর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। সো আইআর এর মধ্যে যদি পড়ে, আমরা জানি চিকিৎসা ক্ষেত্রে কোন রশ্মিটা ব্যবহার করি? আইআর রশ্মি ব্যবহার করি। তাহলে তিনটার ক্ষেত্রে কোথায় আমাদের চিকিৎসা ক্ষেত্রে কোন তরঙ্গ দৈর্ঘ্যটা ইউজ করব? সেটা কি আইআর চিকিৎসায় ব্যবহার করি। সেক্ষেত্রে কি ডি থেকে সি তে যে তরঙ্গ বা ডি থেকে সি তে যে ইলেকট্রনটা আসতেছে বা ইলেকট্রনটা ধাপান্তরিত হচ্ছে, ওইটা ধাপান্তরিত হওয়ার সময় যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাই, ওই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আমরা কি করব? চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এই ছিল হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2025 সালের একটি কোশ্চেনের অ্যানসার। এবার আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই, দেখে সলভ করব সিলেট বোর্ড 2025 সালের একটি কোশ্চেন। সেক্ষেত্রে আমাদের কোশ্চেনটা কি দেওয়া আছে? একটা দেওয়া আছে সি এবং ডি স্তরের ইলেকট্রনের মধ্যে কোনটি স্থানান্তরের জন্য আসমানী রঙের বর্ণ বিকিরণ করা সম্ভব। আচ্ছা, কোনটা স্থানান্তরের ক্ষেত্রে আমরা আসমানী রঙের বর্ণ পাবো সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে একবার কোনটার ক্ষেত্রে কথা বলছে, একবার সি কথা বলছে, একবার ডি কথা বলছে। তাহলে একবার সি থেকে ইলেকট্রন কোথায় যাবে? বি তে যাবে, একবার ডি থেকে ইলেকট্রন বি তে যাবে। তাহলে কোন ক্ষেত্রে আমরা আসমানী রঙের বর্ণ পাবো? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। এটা আমাদের কত সাল? সিলেট বোর্ড 2025 সালের একটি কোশ্চেন। ওকে, তাহলে ফার্স্টে আমরা কি করব? ডি থেকে বি এর ক্ষেত্রে বা ডি থেকে যখন বি তে যাবে, তাহলে ডি বি এর ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা n2 এর ক্ষেত্রে মান বের করি, তাহলে ইলেকট্রন কোথায় ছিল? ডি তে। ডি তে মানে n2 এর মান 4। কোথায় আসছে? বি তে। বি তে আসা মানে কত? এর মান 2। ওকে, তাহলে আমরা সূত্র ইউজ করি RH z² 1/n1² - 1/n2 তার উপর স্কয়ার। এটার মান কত? 1.09678 * 10⁻7 * z বলতে কি এটা পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন যেহেতু পারমাণবিক সংখ্যা 1, এজন্য আমরা 1 ইউজ করলাম। ইনটু n1 এর মান কত আমাদের? 2 তার উপর স্কয়ার মাইনাস n2 এর মান কত? 4 তার উপর স্কয়ার দিয়ে দিলাম। আমরা দেখব কত আসে। সো নিবের পরিবর্তে কি লেখা যায়? 1/λ, এর পরিবর্তে কি লেখা যায়? 1/λ। সো ফাইনালি যদি আমি ল্যামডার মান যে মানটা বের হবে সেই মানটাকে আবার কি করতে হবে? 1 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমরা দেখব এটার মান কত আসে। তাহলে এটার ক্ষেত্রে এটাকে বি লিখলাম। আবার ইলেকট্রন কোথায় থেকে আসবে? সি থেকে বি তে আসবে। তাহলে আবার সি থেকে বি তে যাওয়ার ক্ষেত্রে, তাহলে সি থেকে বি তে যাওয়ার ক্ষেত্রে n2 এর মান কত? কোথায় ছিল? সি তে। সি তে মানে কত? 3। কোথায় আসবে? বি তে, মানে কত? 2। তাহলে এই ক্ষেত্রেও যদি বের করি, সূত্র কি? RH z² 1/n1² - 1/n2 তার উপর স্কয়ার। আমরা যদি মানগুলো বসাই, 1.09678 * 10⁻7, z এর মান 1 তার উপর স্কয়ার ইনটু এটার মান 1/n1 এর মান কত? 2 তার উপর স্কয়ার 1/, এটার মান কত? 3 তার উপর স্কয়ার। ফাইনালি যদি আমি ল্যামডার মান বসাই, ল্যামডার মান ন্যানোমিটারে কত আসবে? আমি অ্যানসার দেখে বসাই। সেই ক্ষেত্রে একটা অ্যানসার আসবে 656.47 ন্যানোমিটার, 656.47 ন্যানোমিটার। তাহলে এটা কোনটার মান? যখন ডি থেকে ইলেকট্রন বি তে আসবে তখন মান কত? 656.47 ন্যানোমিটার। আবার আমাদের যখন সি থেকে আমাদের
এতে আসবে, বিতে আসবে, তখন মান হচ্ছে 486.27 ন্যানোমিটার। তাহলে কোনটা আমাদের আসমানি বর্ণ? সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা ডি তে থেকে ইলেকট্রন কোথায় স্থানান্তরিত করছি, আমরা বি তে স্থানান্তরিত করছি, এই মানটাই কি আমাদের আসমানি বর্ণ। কারণ আসমানি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কত সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা এর আগে একটা ছক দিয়েছিলাম, সেই ছকে আমাদের মান ছিল যে আসমানি বর্ণের তরঙ্গদৈর্ঘ্যের মান হচ্ছে 470 থেকে 400 কত 99 ন্যানোমিটার। সরি, তাহলে আমাদের আসমানি বর্ণ কোথায় আসবে? এইখানে 470 থেকে 499 আসমানি বর্ণ আমরা এইখানে পাবো। সো এটাই ছিল কি আমাদের অ্যানসার। ওকে, এবার আমরা আরো একটু, উভয় ইলেকট্রন স্থানান্তরের জন্য প্রাপ্ত বর্ণালী জাল নোড শনাক্তকরণে কি ভূমিকা রাখে ব্যাখ্যা করো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? ল্যামডা বের করতে হবে, কারণ আমরা জানি কি জাল নোড শনাক্তকরণ করা যায় কোনটার সাহায্যে, সেটা যদি বের করতে চাই ল্যামডা আমাদের বের করতে হবে। তাহলে একবার ইলেকট্রন কি করছে, দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসছে, আরেকটা E1 ইলেকট্রন তৃতীয় থেকে প্রথম শক্তি স্তরে আসছে। তাহলে দুইটার ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? ল্যামডা বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি করি, E1 এর ক্ষেত্রে বের করব। সো E1 এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, ইলেকট্রনটা কোথায় ছিল? 3 নাম্বার শক্তি স্তরে। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? N2 দ্বারা। 3 নাম্বার ইলেকট্রনটা আসছে কোথায় বা কোথায় স্থানান্তরিত হয়? প্রথম শক্তি স্তরে। এইজন্য এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? N1। তাহলে এটা ক্ষেত্রে ল্যামডা বের করার জন্য আমাদের সূত্র উই নো mu equal to RH z square 1 divided n1 square minus 1 divided n2 তারপর স্কয়ার দিয়ে দিলাম। এটার মান 1 divided lambda, RH এর মান কত? 1.09678 into 10 to the power 7। z এর মান কত দেওয়া আছে? এখানে 1 দেওয়া আছে, সেই 1 যদি ইউজ করি বাকি মান ইউজ করতে হবে। into 1 এর মান কত? 1 তারপর স্কয়ার, into এর মান কত? 3 সেটার উপর স্কয়ার। সো ফাইনালি যদি আমি ল্যামডা কত ন্যানোমিটার আইকিউ বের করতে চাই, আচ্ছা আমরা একটু পরে বের করি, আবার আমরা E2 এর ক্ষেত্রে দেখি কত আসে। সো E2 এর ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে যে সে কোথায় ছিল? সে 2 নাম্বার শক্তি স্তরে ছিল। সো যে নাম্বার শক্তি স্তরে থাকে ওটাকে কি N2 দ্বারা প্রকাশ করা হয়, আর যে ধারা স্থানান্তরিত হয় সেটাকে N1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোথায় আসছে? 1 নাম্বার শক্তি স্তরে, এইজন্য এটাকে N1 ধরলাম। সো এবার যদি আমরা আবারও সূত্র ইউজ করি, সেম সূত্র, V not equal to RH z square 1 divided n1 square minus 1 divided n2 square। মানগুলো যদি ইউজ করি, RH এর মান 1.09678 into 10 to the power 7 into 1 square into এটার মান 1 divided n1 square minus এটার মান 2 square। সো এটার পরিবর্তে কি লেখা যায়? 1 divided lambda। ফাইনালি যদি আমি ল্যামডার মান বের করতে চাই, দেখি আমি ল্যামডার মান কোনটায় কত আসে। ওকে, তাহলে E1 এর ক্ষেত্রে ল্যামডার মান 102.57 ন্যানোমিটার, 102.57 ন্যানোমিটার। আর E2 এর ক্ষেত্রে ল্যামডার মান হচ্ছে 121.57 ন্যানোমিটার। এবার কোনটা আসলে জাল টাকা শনাক্তকরণ করার জন্য ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কি আমাদের উভয় রশ্মি জাল টাকা শনাক্তকরণে ব্যবহার করা, কারণ উভয়ই কি কাছাকাছি, 102.57 আর এটা 21.57 ন্যানোমিটার। কারণ আমরা জানি জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়? ইউভি রশ্মি ব্যবহার করা হয়। তো ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে উভয় তরঙ্গ দৈর্ঘ্যই পড়ে, এজন্য আমরা কি বলতে পারি? উভয় তরঙ্গ দৈর্ঘ্যই আসলে জাল টাকা শনাক্তকরণ করার কাজে ব্যবহার করা যেতে পারে। এবার আমরা দেখব দিনাজপুর বোর্ড 2025 সালের একটি কোশ্চেন, E1 ও E2 E3 শক্তির মধ্যে কোনটি শক্তি সবচেয়ে বেশি? সো এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে ফার্স্টে শক্তি স্তরের সূত্র লিখতে হবে। শক্তি স্তরের সূত্র আমরা জানি কোনটা? E1 equal to minus 2 pi square m e to the power 4 divided n square h square। ওকে, তাহলে এবারে আমরা সরাসরি প্রশ্নে যাই। সো প্রশ্নে E1 আর E3 এর কথা বলা হয়েছে। E1 মানে কোথায় আছে ইলেকট্রনটা? এই যে এখানে।
এটাকে আমরা কি ধরবো, 1 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তর। সো সেক্ষেত্রে কোনটা শক্তি সবচেয়ে বেশি হবে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কি জানি, ফার্স্টে কোনটার কথা বলছে আমাদের, E1 এবং E3 এর ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে E1 এর ক্ষেত্রে বা E1 এর শক্তি যদি আমি বের করতে চাই -2 পাই স্কয়ার m e⁴ ডিভাইডেড n স্কয়ার h স্কয়ার, এই ক্ষেত্রে মাইনাস ইউজ করলাম 2 ইনটু পাই এর মান 3.1416 স্কয়ার, m এর মান আমরা কি জানি, আমরা জানি সিজিএস এককে যেহেতু করছি, n এর মান 9.11 ইনটু 10 ইনভার্স 28 গ্রাম ইউজ করলাম। তারপর আমাদের কার মান ইউজ করতে হবে, এর মান কত আমরা জানি 4.8 ইনটু 10 ইনভার্স 10 ESU, তারপর 4 দেওয়া দিলাম। n1 এর মান কত, সেক্ষেত্রে E1 যেহেতু প্রথম শক্তি স্তর স্কয়ার, এটার মান কত আসবে 6.626 ইনটু 10 ইনভার্স 27 আর তারপর স্কয়ার করে দিলাম। দেখবো আমরা এখানে এটার মান কত আসে। আবারও আমরা কার ক্ষেত্রে বের করব, E3 এর ক্ষেত্রে। সো E3 এর ক্ষেত্রে যদি বের করি -2 পাই স্কয়ার m e⁴ ডিভাইডেড n স্কয়ার h স্কয়ার। E3 মানে কি, দ্বিতীয় শক্তি স্তর, তাহলে n এর মান কত 3 স্কয়ার, h এর মান কত 6.626 ইনটু 10 ইনভার্স কত 27 আর একক করলাম 2 ইনটু পাই মান 3.1416 স্কয়ার, m এর মান 9.11 ইনটু 10 ইনভার্স 28 গ্রাম ইনটু এর মান কত 4.8 ইনটু 10 ইনভার্স 10 ESU, তারপরে 4 দিয়ে দিলাম। এবার আমরা দেখব কাঙ্ক্ষিত অ্যানসারটা আমাদের কত আসে। ফার্স্টে হচ্ছে 2 ইনটু 3.1416, তারপরে স্কয়ার ইনটু 9.11 ইনটু 10 ইনভার্স 28 ইনটু 4.8 ইনটু 10 ইনভার্স 10, তার উপরে আমরা কি দেব 4 দেব। যদি দেই ডিভাইডেড আবার কত 1 ইনটু 6.626 ইনটু 10 ইনভার্স 27, তারপরে স্কয়ার। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে হচ্ছে -2.17 ইনটু 10 ইনভার্স 11 আর একক। এবার আমরা এটার ক্ষেত্রে যদি বের করি 2 ইনটু 3.1416 স্কয়ার ইনটু 9.11 ইনটু 10 ইনভার্স 28 ইনটু 4.8 ইনটু 10 ইনভার্স 10 ব্র্যাকেট ক্লোজ, তারপরে 4 ডিভাইডেড 3 ইনটু 6.626 ইনটু 10 ইনভার্স 27, তার উপরে আমরা স্কয়ার দিয়ে দিলাম। আমাদের মান আসে হচ্ছে 2.41 ইনটু 10 ইনভার্স 12, একক কি হবে আমাদের আর একক হবে। এবার আমরা দেখি আমাদের কোশ্চেন জানতে চাইছি কি কোনটার ক্ষেত্রে শক্তি বেশি হবে। তাহলে এবার বলা যায় কোনটার ক্ষেত্রে আমাদের শক্তি বেশি হবে, মাইনাস কত 2.17 ইনটু 10 ইনভার্স 11, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কি কোনটার ক্ষেত্রে শক্তি বেশি হবে, তৃতীয়টার ক্ষেত্রে শক্তি বেশি হবে। সো আমরা সরাসরি লিখতে পারি কি E3 ইজ গ্রেটার দেন কত E1, অর্থাৎ তৃতীয় ক্ষেত্রে আমাদের শক্তিটা বেশি হবে। এই ছিল 2025 সালের আমাদের সকল বোর্ড কোশ্চেনের অ্যানসার বর্ণালী সম্পর্কিত। আচ্ছা, তোমরা যারা আছো তারা হচ্ছে 2024 সাল অটো পাস ছিল, 24 সালের তো কোনো কোশ্চেন আসবে না, তার মানে 2023 সাল 22 সাল যত কোশ্চেন আছে সবগুলো করবা, আগামীকাল এমনিগুলো দেখবো, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।